হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের ৫,০০০ বছর আগে মিশরীয় প্রেক্ষাপটে ঘটে যাওয়া এক দুর্দান্ত অ্যাডভেঞ্চার ও বিদ্রোহের গল্প শোনাতে চলেছি। গল্পটা শুরু হয় এক নৃশংস রাজা মেমননকে দিয়ে। মেমনন তখন তার শক্তিশালী সাম্রাজ্য গোটা অঞ্চলে ছড়িয়ে দিতে চায়। সেনাবাহিনী তার সবচাইতে বড় শক্তি ছিল না, বরং তার সবচেয়ে বড় শক্তি ছিল সুন্দরী কিন্তু ভয়ঙ্কর জাদুকরী ক্যাসান্দ্রা। ক্যাসান্দ্রা তার জাদুকরী শক্তিতে মেমননকে যুদ্ধের জয় পরাজয় আগেই জানিয়ে দিত, আর মেমনন সেই অনুযায়ী রণনীতি তৈরি করত। ফলে শত্রুপক্ষ পরাজিত হতে হতে হাতে গোনা কয়েকটি যাযাবর উপজাতি কোনো মতে লুকিয়ে বেঁচেছিল। এই দুর্বল উপজাতিগুলোর প্রধানরাও যখন মেমননের কাছে মাথা নত করতে প্রস্তুত, ঠিক তখনই একটি উপজাতির প্রধান ফিরন এর মনে ছিল বিদ্রোহের আগুন। তিনি ঠিক করলেন মেমননকে নয়, তার মূল শক্তি অর্থাৎ জাদুকরী ক্যাসান্দ্রাকেই শেষ করতে হবে। এই কাজের জন্য ফিরন বেছে নিলেন তার উপজাতির ৩ জন সেরা যোদ্ধাকে, যার মধ্যে প্রধান ছিল আমাদের হিরো ম্যাথায়াস। নিজেদের বিলীন হয়ে যাওয়া উপজাতিদের শেষ সম্পদ অর্থাৎ মূল্যবান পাথরগুলো ম্যাথায়াসের হাতে তুলে দিলেন এবং ফিরন নির্দেশ দিলেন ক্যাসান্দ্রাকে শেষ করে দেওয়ার। ম্যাথায়াস ও তার ২ সঙ্গী, যাদের মধ্যে একজন ছিল ম্যাথায়াসের ভাই, লুকিয়ে ক্যাসান্দ্রার আস্তানার দিকে এগিয়ে যায়। কিন্তু সেখানে পৌঁছাতেই তারা মেমননের সৈন্যদের অতর্কিত তীরের হামলার শিকার হয়। ম্যাথায়াস কোনো মতে বাঁচলেও তার এক সঙ্গী মারা যায় এবং তার ভাই গুরুতর আহত হয়ে বন্দী হয়। এদিকে ম্যাথায়াস কোনো মতে ক্যাসান্দ্রার কাছে পৌঁছায়। ক্যাসান্দ্রা তাকে বলে, তোমাকে প্রতারণা করা হয়েছে। ঠিক তখনই মেমননের সৈন্যরা তাকে ধরে ফেলে। তাদের নিয়ে যাওয়া হয় মেমননের সামনে। সেখানে আরও এক বিশ্বাসঘাতককে দেখা গেল। সে উপজাতি প্রধান ফিরনের ছেলে, যে নিজের বাবাকে খুন করে মেমননের সাথে হাত মিলাতে চেয়েছে। মেমনন ম্যাথায়াসের চোখের সামনে তার আহত ভাইকে হত্যা করে। এবার ম্যাথায়াসের পালা। কিন্তু ক্যাসান্দ্রা তখনই মেমননকে থামিয়ে দেয়। সে বলে, তুমি বা তোমার কেউ যদি ম্যাথায়াসকে হত্যা করো তবে তোমার সাম্রাজ্যের পতন ঘটবে এবং তোমার সব জয় ধ্বংস হয়ে যাবে। ক্যাসান্দ্রা তাকে বাঁচিয়ে দেয়, তবে মেমনন তাকে ছেড়ে না দিয়ে এক চোর এবং ম্যাথায়াসকে একসঙ্গে মাটি চাপা দেয়, ঠিক বিষাক্ত পিঁপড়াদের মুখের সামনে। ভাগ্যক্রমে মাটি চাপা দেওয়ার সেই চোরটি কোনো মতে নিজেকে মুক্ত করে এবং ম্যাথায়াসকে বাঁচায়। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা ম্যাথায়াস এখন ক্যাসান্দ্রা ও মেমননকে শেষ করার শপথ নেয়। অন্যদিকে মেমনন ক্যাসান্দ্রাকে তার রাজ্য জয়ের পরিকল্পনার কথা জানায় এবং বলে যে সবকিছু জয় হয়ে গেলে সে তাকে বিয়ে করবে। ক্যাসান্দ্রা মনে করিয়ে দেয় সে যদি কারোর সাথে শারীরিক সম্পর্কে জড়ায় তবে তার সব শক্তি বিলীন হয়ে যাবে। ম্যাথায়াস এবং সেই চোরটি মেমননের রাজ্যের পথে এগিয়ে চলে। পথে তাদের সাথে দেখা হয় এক বৃদ্ধ বিজ্ঞানী এবং এক ছোট ছেলের সাথে। এই বৃদ্ধ বিজ্ঞানী মেমননের জন্য নতুন নতুন অস্ত্র তৈরি করত, কিন্তু মেমননের খারাপ ব্যবহারের জন্য তিনিও মেমননকে পছন্দ করতেন না। ম্যাথায়াস তাকে জিম্মি করে এবং মেমননের অবস্থা জানতে চায়। বিজ্ঞানী জানায় মেমনন তখন তলোয়ার অনুশীলন করছে। ম্যাথায়াস যখন মেমননের উপর তীর তাক করে তখন সে দেখে মেমননের সৈন্যরা সেই ছোট বাচ্চাকে ধরে এনেছে। চুরির শাস্তি হিসেবে তার হাত কেটে ফেলার নির্দেশ দেয় মেমনন। নিরুপায় ম্যাথায়াস নিজের প্রতিশোধের কথা ভুলে গিয়ে ছেলেটাকে বাঁচানোর জন্য তীর ছোড়ে। ফলে তার অবস্থান প্রকাশ হয়ে যায় এবং তাকে সেখান থেকে পালাতে হয়। পালানোর সময় ম্যাথায়াস একটি কক্ষে লুকিয়ে পড়ে। সেখানে ক্যাসান্দ্রা গোসল করছিল। ম্যাথায়াস তাকে ধরে নিয়ে যাত্রা শুরু করে মৃতদের উপত্যকার দিকে। রাতে বিশ্রামের সময় ক্যাসান্দ্রা পালাতে চেয়েছিল, কিন্তু ধরা পড়ে যায়। ম্যাথায়াস তাকে জিজ্ঞাসা করে, কেন তুমি আমাকে বাঁচাতে সেদিন মিথ্যা বলেছিলে? ক্যাসান্দ্রা তখন জানায় তার ভবিষ্যৎবাণী বলেছিল ম্যাথায়াস তাকে মেমননের কবল থেকে মুক্ত করবে। ম্যাথায়াস তখন তাকে মুক্তি দেয়, কিন্তু বাইরের পৃথিবীর বিপদের কথা জেনে ক্যাসান্দ্রা ম্যাথায়াসের সাথেই থাকার সিদ্ধান্ত নেয়। পরের দিন মরুভূমিতে মেমননের সৈন্যরা তাদেরকে ধাওয়া করে। ম্যাথায়াস তার বুদ্ধি ব্যবহার করে এবং সে বুঝতে পারে মরুভূমিতে ঝড় আসতে চলেছে। তাই সে তার চোখ বেঁধে সৈন্যদের দিকে এগিয়ে যায়। ঝড় শুরু হতেই মেমননের সৈন্যরা দিশেহারা হয়ে পড়ে। ম্যাথায়াস এই সুযোগেই একে একে সব সৈন্যদের শেষ করতে থাকে, কিন্তু মেমননের কমান্ডার একটি গুহায় লুকিয়ে পড়েছিল। লুকিয়ে থাকা কমান্ডারকে বের করার জন্য ম্যাথায়াস যখন গুহায় প্রবেশ করে তখন বিষাক্ত বিচ্ছুর বিষ ম্যাথায়াসের শরীরে ছড়িয়ে পড়ে এবং সে অজ্ঞান হয়ে পড়ে। মৃত্যুসজ্জায় থাকা ম্যাথায়াসকে ক্যাসান্দ্রা তার জাদুর মাধ্যমে বিষ মুক্ত করে বাঁচিয়ে তোলে। এরপর আমরা দেখি তারা বেঁচে ফিরে এক উপজাতি ক্যাম্পে বন্দী হয়, যেখানে মেমননের হাত থেকে বেঁচে যাওয়া অন্যান্য মানুষজনও লুকিয়েছিল। সেই উপজাতির প্রধান মেমননকে একদমই পছন্দ করতেন না এবং তাকে মেরেও ফেলতে চেয়েছিলেন, কিন্তু ম্যাথায়াস তাকে লড়াই হারিয়ে দেয় এবং বোঝায় আমাদের শত্রু একটাই, যার নাম মেমনন। আমাদের এক হতে হবে। উপজাতির প্রধান রাজি হন
এবং সবাইকে একসাথে মেমননের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেন। রাতে ক্যাসেন্ড্রা এক ভয়ঙ্কর ভবিষ্যৎ দেখতে পান। মেমনন এই উপজাতিকে আক্রমণ করে এবং ধ্বংস করে দেয় এবং মাথায়াসকেও যুদ্ধে মেরে ফেলে। এই ভাগ্য বদলানোর জন্য ক্যাসেন্ড্রা গোপনে মাথায়াসকে ছেড়ে মেমননের প্রাসাদে ফিরে যান। মাথায়াস ঘুম থেকে উঠে ক্যাসেন্ড্রার চলে যাওয়া দেখে বুঝে যায় সে কেন ফিরে গেছে। সে একা ক্যাসেন্ড্রাকে বাঁচানোর জন্য এবং যুদ্ধে জেতার জন্য প্রাসাদের দিকে ছুটতে থাকে। মেমনন ক্যাসেন্ড্রার শক্তি পরীক্ষা করার জন্য তাকে একটি বাক্সে হাত দিতে বলেন, যেখানে একটি বিষধর সাপ ছিল। ক্যাসেন্ড্রা সাহস করে হাত ঢুকিয়ে সাপ বের করে আনে এবং বলে, তোমার সময় শেষ। ঠিক তখনই মাথায়াস সেখানে প্রবেশ করে এবং দুজনের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। অন্যদিকে উপজাতির প্রধান প্রতিশোধ নিতে সেই বিশ্বাসঘাতক ফিরনের ছেলেকে হত্যা করে। লড়াইয়ের এক পর্যায়ে মেমনন মাথায়াসের চোখে ছাই ছিটিয়ে দেয়। এক সৈন্য মাথায়াসকে তীর মারতে গেলে ক্যাসেন্ড্রা তাকে বাঁচাতে যায়। মাথায়াস তৎক্ষণাৎ ক্যাসেন্ড্রাকে সরিয়ে দিয়ে ঘুরে যায় এবং তীরটি তার পিঠে ঢুকে যায়। ক্যাসেন্ড্রার সেই ভবিষ্যৎবাণী সত্য হলো। মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা মাথায়াস কোনো মতে একটি ধনুক তুলে নেয়। পিঠ থেকে তীর বের করে সম্পূর্ণ শক্তি দিয়ে মেমননের দিকে তীর তাক করে ছড়ে। তীর সোজা মেমননের বুকে ঢুকে যায় এবং প্রাসাদ থেকে নিচে পড়ে যায়। এরপর আগে থেকেই পেতে রাখা একটি বোমে বিজ্ঞানী এবং চোরটি আগুন ধরিয়ে দেয়। মেমনন সেই বিস্ফোরণের আগুনে মারা যায়। মেমননের পতন হলো। সবাই মাথায়াসকে নিজেদের রাজা হিসেবে মেনে নেয়। মাথায়াস তার ভাগ্য নিজেই লিখল। পরের দিন মাথায়াস ক্যাসেন্ড্রাকে জিজ্ঞাসা করে, শুনেছিলাম তুমি কারোর কাছে গেলে তোমার ক্ষমতা নাকি চলে যায়, তাহলে তুমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছ কিভাবে? ক্যাসেন্ড্রা হেসে বলে, ওটা মিথ্যা ছিল, আমার শক্তি আমার কাছেই আছে। মাথায়াস বলে, আসলে কোনো রাজ্যই চিরকাল স্থায়ী নয়। দুজনের কিসের মাধ্যমে এই কিংবদন্তি যোদ্ধার গল্প শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মুভিটি দেখে ফেলুন। কথা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।